ধের, সকাল থেকেই মনটা একদম ঝিমিয়ে রয়েছে। বিভূতিকে বগল দেওয়া করে জিলিপি আর সিঙ্গারা নিয়ে চলে গেলাম ঠাকুরমশাইয়ের বাড়ি উদ্দেশ্য করে। পৌঁছে দেখি বৈঠকখানার তক্তপোষের ওপরে ঠাকুরমশাই হুঁকো টানতে ব্যস্ত। কি হে, আজ আকাশের অবস্থা দেখেছ? যা বলেছেন, এই ওয়েদারে মন মেজাজ একদম ঝিমিয়ে আছে। কথার মাঝে চারি এসে 3 পেয়ালা চা দিয়ে গেল। চা, সিঙ্গারা, জিলিপি সহযোগে পেট পুজো চলতে লাগলো। ঠাকুরমশাই, আজকে কিন্তু একখানা নতুন গল্প চাই। গল্প বলো আর সত্যি বলো, এই সব হচ্ছে আমার অভিজ্ঞতার অংশ। ঈশ্বরকে নিয়ে কথাগুলো হয়তো বিশ্বাস করি, কিন্তু ভূত প্রেত নিয়ে ঠিক বিশ্বাস হয় না। ঈশ্বর ও শয়তান সব মিলেমিশে আমার কত অভিজ্ঞতা হয়েছে তা তো অগণিত। তবে মাঝে মাঝে ঈশ্বর ও শয়তানের কাছে হার মেনে যায়। কি বলছেন? ঈশ্বর হার মেনে যায়? তিনি তো সর্বশক্তিমান। ঈশ্বরকে বন্দি করে রাখার এক গল্পই আজ আমি তোমাদের শোনাবো। আজকের গল্পের ধারাটা বেশ অন্যরকম হবে এই ভেবে আমরাও বেশ জমিয়ে বসে পড়লাম গল্প শোনার জন্য। আজ থেকে অনেক অনেক বছর আগের কথা। প্রতাপপুর গ্রামে সম্ভ্রান্ত জমিদারের আমন্ত্রণে গেলাম। সেখানে জমিদার বাবুর একমাত্র কন্যার মহা সমারোহে বিবাহ। জমিদার বাবু স্বয়ং নিজে এসে আমাকে বিবাহের নিমন্ত্রণ করে গেছেন। আমিও যথাসময়ে বেরিয়ে পড়লাম জমিদার বাড়ির উদ্দেশ্যে। এলাহি ভোজনের আয়োজন সে কি কেউ ছাড়ে? ঠাকুরমশাই, মেয়ের বিয়ের এত কাজের চাপের মাঝে আপনার ঠিক মতো খোঁজ নিতে পারিনি। আপনার কোনো সমস্যা হচ্ছে না তো? কি যে বলেন জমিদার মশাই, আপনার যা আয়োজন তাতে আমাদের ঘরের 5টা মেয়ের বিয়ে হয়ে যাবে। ঈশ্বরের কৃপায় যতটা পেরেছি আয়োজন করেছি। ঠাকুরমশাই, আপনার সাথে একটা বিষয় একটু দরকার আছে। হ্যাঁ, বলুন, কি বলবেন? না, সমস্যাটা আমার না, আমার খুব কাছের একজন বন্ধু অনিমেষ মুখার্জির। বেশ কিছুদিন ধরে খুব ভয় রয়েছে। আমি মনে করলাম যে এই ধরনের সমস্যা আপনি ছাড়া কেউ তো সমাধান করতে পারবে না। দরজার বাইরে থেকে ঘরের ভিতরে প্রবেশ করে অনিমেষ মুখার্জি। বয়স 40-42-এর কাছাকাছি। প্যান্ট শার্ট পরা, চোখে চশমা, কাঁচা পাকা চুল, একদম আধুনিক সম্ভ্রান্ত মানুষের ছাপ স্পষ্ট। নমস্কার ঠাকুর মশাই, আমি অনিমেষ মুখার্জি। আমিও হাত জোর করে নমস্কার জানালাম। আর চোখে চোখ পড়া মাত্রই আমার ভিতরটা লাফিয়ে উঠল। তাকে ঘিরে রয়েছে ঘোর বিপদ। আমি একলা মানুষ, সংসার বলতে কিছু নেই। বাবার রেখে যাওয়া যা সম্পত্তি আছে তাতে দিব্যি চলে যায়। তবে আমার এক বিশেষ নেশা আছে ঠাকুর মশাই। সেটা কি রকম? ওই পুরনো জিনিস সংগ্রহ করার নেশা, বুঝলেন। এর জন্য দেশের বিভিন্ন প্রান্তে আমি ঘুরেছি। সম্প্রতি অরুণাচল প্রদেশের কাঁসাইমারি অঞ্চলে আমি গিয়েছিলাম। সেইখানেই একটা পুরনো জিনিসের সংগ্রহশালা থেকে আমি একটা তামার কচ্ছপ কিনে আনি, যেটা দেখতে দুর্দান্ত। এবার আমার সমস্যার কথায় আসি ঠাকুর মশাই। আমি এই বিগত কিছুদিন অনুভব করছি আমার চারিপাশে কেমন একটা কালো ছায়া আমাকে অনুসরণ করছে। হ্যাঁ, রাত্রে ঘুমোতে গেলে মনে হয় কেউ যেন আমার গলা টিপে ধরছে ঠাকুর মশাই। একবার ছাদে গিয়েছিলাম, হঠাৎ মনে হলো যেন পেছন থেকে কেউ ধাক্কা মারছে। হ্যাঁ ঠাকুর মশাই, কোনো রকম সামনে নিয়েছিলাম সেইবার, নইলে সেদিন আমার শেষ দিন ছিল। সেটা আপনাকে শুরু থেকে দেখেই আমি বুঝতে পেরেছি। আপনাকে ঘিরে কোনো অশুভ ছায়া রয়েছে।
সত্যি বলতে ওই কচ্ছপটা কেনার পর থেকেই না আমার জীবনে এই অস্বাভাবিক অভিজ্ঞতাগুলো শুরু হয়েছে। আপনি একবার সেই কচ্ছপটা আমাকে দেখাতে পারেন না? সে কচ্ছপে হাত দেওয়ার সাহস আমার হচ্ছে না ঠাকুর মশাই। আপনি বরং আমার বাড়ি চলুন, সেইখানেই আপনি একবার দেখবেন। জমিদার বাবুর সাথে আমি পৌঁছলাম অনিমেষ বাবুর বাড়ি। সেখানেই বুকশেলফের ভিতরে সেই কচ্ছপটা রাখা ছিল। কচ্ছপটা হাতে নেওয়ার সাথে সাথেই আমার সারা শরীরে হিমশীতল স্রোত বয়ে গেল। বুঝলাম এমন কিছু অলৌকিক ক্ষমতা আছে যার জন্যই অনিমেষ বাবুকে প্রতি পদে পদে দুর্ঘটনার সম্মুখীন হতে হচ্ছে। বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করার পর একটা ঝনঝন আওয়াজ শুনতে পাই কচ্ছপের ভিতর থেকে। এই কচ্ছপটাই আমি সেদিন কাঁসাইমারি অঞ্চল থেকে কিনেছিলাম। এর ভিতর থেকে যে শব্দটা বেরিয়ে আসছে সেটা কিসের? এটা কি খোলা যাবে কোনোভাবে? না, খোলা তো যাবে না, কিন্তু খোলানোর ব্যবস্থা করতে পারি ঠাকুর মশাই। অনিমেষ বাবু কিছুক্ষণের মধ্যেই তামা কাটার জন্য লোক ডেকে আনলেন। কচ্ছপটিকে মাঝ বরাবর চিরে দেওয়ার পর তার ভিতর থেকে 4টি চমৎকার জিনিস আবিষ্কার হলো। 3টে মুদ্রার আদলে তৈরি ধাতব বস্তু আর একটা আয়তকার তামার পাত। এইগুলো আবার কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। 3টে পয়সার মতো ধাতব বস্তু, একটা ফুলের আদলে তৈরি, একটা চারকোনা, অন্যটা গোল, আর একটা ধাতব পাত যেটার আকার খুব বেশি হলে 1 আঙুলের মতো হবে। তাতে ছোট ছোট কিছু খোদাই করা আছে। আমার মনে হয় সমস্যাটা বোধহয় এইখান থেকে হচ্ছে না, কারণ এর ভেতরেও তেমন কিছু পাওয়া গেল না। তামার বস্তুটিকে খুব কাছ থেকে নিরীক্ষণ করার পর বুঝলাম একটা মানচিত্র খোদিত আছে এর উপর। আমি সেটা অনিমেষ বাবুকে দেখালাম। অনিমেষ বাবু, দেখুন তো, এই মানচিত্রটা আপনি চেনেন? আসলে আপনি তো দেশের বিভিন্ন প্রান্তে ঘুরেছেন। দিন ভালো করে একবার দেখি আমি। হ্যাঁ হ্যাঁ, চেনা চেনাই মনে হচ্ছে। এটা তো কাঁসাইমারি অঞ্চলের মানচিত্র মনে হচ্ছে ঠাকুর মশাই, কারণ এখানে একটা মন্দিরের কথা বলা হয়েছে। তার পাশ দিয়ে একটা নদী চলে গেছে, ডান দিকে আছে জঙ্গল। হ্যাঁ, আমি এই অঞ্চল থেকে ঘুরে এলাম তো। অনিমেষ বাবুর হাতে তামার কোনো সাধারণ কচ্ছপ পড়েনি, কারণ অনিমেষ বাবুর সাথে ঘটে চলা বিভিন্ন অলৌকিক ঘটনার সাথে কচ্ছপের ভিতর থেকে পাওয়া 4টে ধাতব বস্তু এবং মানচিত্র হয়তো আমাদেরকে অনেক গভীরে নিয়ে যেতে চলেছে। যা বুঝলাম, ওখানে এমন কিছু রহস্য আছে যা আমাদের হাতছানি দিয়ে ডাকছে। তাহলে আমি রওনা হওয়ার ব্যবস্থা শুরু করছি। মানছি বিষয়টা আপনাদের দুজনের। আমি কি আপনাদের সঙ্গী হতে পারি? কি যে বলেন জমিদার মশাই, সঙ্গী বাড়লে ভ্রমণের আনন্দ বাড়ে অনেকাংশে। অবশেষে 2 দিনের মধ্যে অনিমেষ বাবু আমাদের 3 জনের যাওয়ার ব্যবস্থা করলেন। গন্তব্য অরুণাচল প্রদেশের কাঁসাইমারি। পাহাড়ি এলাকার মধ্যে দিয়ে যখন ট্রেন ছুটছিল, মনটা স্বতঃস্ফূর্তিতে ভরে উঠেছিল। আমরা 48 ঘন্টা মতো ট্রেনে যাওয়ার পর অবশেষে পৌঁছলাম কাঁসাইমারি অঞ্চলে। এত সুন্দর অঞ্চল বলে বোঝানোর নয়। পাহাড়ি ঝর্ণা, জঙ্গল, খাদ সব মিলিয়ে আমি ভুলেই গিয়েছিলাম আমার ওখানে যাওয়ার আসল উদ্দেশ্য। ঠাকুর মশাই, এই হচ্ছে কাঁসাইমারি অঞ্চল। এই অঞ্চলটা এখনো ভ্রমণমূলক স্থান হিসেবে তেমনভাবে নাম করে উঠতে পারেনি, আর এখানে বসতিও সেইভাবে নেই।
ও নিমেষ, আরে সবই তো ঠিক আছে, কিন্তু একটু বিশ্রামের জায়গা তো বড়ই দরকার। সারা রাত ট্রেনের ধকলে তো আর পারা যাচ্ছে না। সে নিয়ে চিন্তা করবেন না। গতবার যখন আমি এসেছিলাম তখন এখানে পান্থশালাতেই থাকা এবং খাওয়ার ব্যবস্থা হয়েছিল। সেদিন কাছেরই এক পান্থশালাতে আমরা রাত কাটাবো বলে মনস্থির করি। কিছুটা বিশ্রাম নিয়ে বিকেলে আমরা সেই এলাকাটা ঘুরে দেখব। আমি, অনিমেষবাবু এবং জমিদার মশাই তিনজনেই বেরিয়ে পড়লাম অঞ্চলটা ভালো করে ঘুরে দেখার জন্য। এই অঞ্চলটা ভীষণ নিরিবিলি এবং পরিষ্কার পরিচ্ছন্ন। আমার হাতে ছিল সেই 3টে মুদ্রা এবং তামার পাত। তামার পাতের মানচিত্র অনুসারে যে মন্দিরের কথা বর্ণনা করা আছে সেই মন্দির হচ্ছে এই অঞ্চলের একটা বৌদ্ধ মন্দির, যা কয়েকশো বছরের পুরনো। জানেন ঠাকুরমশাই, এই গতবারে আমি এই মন্দিরে এসেছিলাম। এখানে অনেক বৌদ্ধ ভিক্ষু আছেন। এছাড়া এখানকার প্রধান সন্ন্যাসী হলেন ওয়াসিকি লামা। তিনি অত্যন্ত ভদ্র এবং বিনয়ী মানুষ, বাংলা ভাষাতেও যথেষ্ট পটু। মন্দিরের বাইরের অপরূপ শোভা দেখে তো বিস্মিত হতে হয়। এত সুন্দর মন্দিরের ছাদ ধাপে ধাপে তৈরি হয়েছে, ঠিক আমরা বইতে যেমন বৌদ্ধ মন্দির দেখি সেই রকম। তবে এটার আকার এবং আয়তন অত্যন্ত বড়। এটা যে রাজাদের আমলে তৈরি সে বিষয়ে কোনো সন্দেহ নেই। মন্দিরের দরজা থেকে বিশাল গালিচা পাতা, মন্দিরে বড় বড় থাম, সূক্ষ্মাতি সূক্ষ্ম নকশা, কারুকার্য। সামনেই ছিল মন্দিরের প্রধান সুউচ্চ বেদী। তার উপর অবস্থান করছিল এক সোনালী বুদ্ধ মূর্তি। ওহে অনিমেষ, আরে কোথায় এলাম গো আমরা? এমন মন্দির তো আমি কোথাও দেখিনি। কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে এলেন মন্দিরের প্রধান সন্ন্যাসী ওয়াসিকি লামা। আপনারা কি ঘুরতে এসেছেন? আপনি আমাকে চিনতে পারছেন? আমি বেশ কিছুদিন আগেও এসেছিলাম, তখন আপনার সাথে পরিচয় হয়েছিল। আমার স্মৃতিশক্তি বেশ প্রখর, চিনতে পেরেছি বলেই প্রথম কথোপকথন বাংলাতে শুরু করলাম। আপনার সাথে এনারা দুজন কি আপনার সঙ্গী? ঠিক ধরেছেন, ঘুরতে এসেছি। এই অঞ্চলে এ মন্দির এত সুন্দর। অনিমেষবাবু ওয়াসিকি লামার সঙ্গে আমার পরিচয় করিয়ে দেন। আমার মনে বেশ কিছুক্ষণ ধরে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। এত সুন্দর মন্দির, এত সুউচ্চ বেদী, কিন্তু প্রধান বুদ্ধ মূর্তি অতিকায় ছোট। কোনোভাবেই যেন মন্দিরের সাথে খাপ খাচ্ছে না সেই মূর্তি। আচ্ছা মহাশয়, একটা প্রশ্ন আর চেপে রাখতে পারছি না, বলি? হ্যাঁ বলুন, কি জানতে চান? মন্দির তো অতি চমৎকার, সুউচ্চ, সুনিপুণ কারুকার্য, কিন্তু মন্দিরের প্রধান মূর্তি এত মাত্রায় ছোট কেন? কেন জানি না বারবার মনে হচ্ছে যে এই মূর্তি আসল মূর্তি নয়। কিছু কি রহস্য আছে, নাকি সবই আমার মনের ভুল? ঠিকই ধরেছেন, এই মূর্তি আসলে বুদ্ধ মূর্তি নয়। আমাদের বুদ্ধ মূর্তি ছিল সোনার তৈরি এবং আকারও বেশ বড়। এক সময় সেই মূর্তি সরিয়ে রাখা হয়, তার বদলে এই মূর্তি স্থান করে নিয়েছে। যদি কাহিনীটা একটু খুলে বলেন। তাহলে শুনুন, আজ থেকে কয়েকশো বছর পুরনো কথা। সেই সময় বর্গী আক্রমণ ক্রমাগত বেড়েই চলেছিল। এলাকা জ্বালিয়ে দেওয়া, শস্য দখল করা, মন্দিরে চুরি, সব মিলিয়ে ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। সেবার বর্গীদের নজর পড়ে যায় আমাদের এই মন্দিরের উপর। মন্দির বলা ভুল, মন্দিরের বিশাল সোনার বুদ্ধ মূর্তির উপর। এই অঞ্চল এখন আমাদের দখলে। যে সামনে বাধা হয়ে দাঁড়াবে
তাদেরকে শেষ করে দেব। এ মন্দিরে তখন প্রধান যিনি সন্ন্যাসী ছিলেন তিনি কুয়াং লামা। তিনি গোপন সূত্রে জানতে পারেন যে আমাদের সোনার বুদ্ধ মূর্তির ওপর বর্গীদের নজর পড়েছে। বর্গী আক্রমণ যদি মন্দিরে হয় তাহলে আপনারা কেউ বাঁচবেন না। তার সাথে আমাদের দেবতাকে ওরা ছিনিয়ে নিয়ে যাবে। আমি এই বুদ্ধ মূর্তি নিয়ে অন্তর্হিত হব। তার বদলে অন্য এক মূর্তি এ বেদিতে স্থান নেবে, যাতে বর্গীরা বিশ্বাস করে এটাই আমাদের আসল মূর্তি। আমি যতদূর শুনেছিলাম কুয়াং লামা এই জঙ্গলেরই কোথাও অন্তর্ধান হয়েছিলেন সোনার বুদ্ধ মূর্তি সমেত। তারপর বর্গী আসে, গোটা এলাকা জ্বালিয়ে দেয়, অনেক মানুষের প্রাণহানি ঘটে। তারপর বেশ কিছু বছর পর পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা কুয়াং লামার খোঁজ খবর চালাতে থাকি, কিন্তু তার আর কোনো খোঁজ খবর পাওয়া যায় না। সেই থেকেই কুয়াং লামার দেয়া এই বুদ্ধ মূর্তিকেই আমরা সসম্মানে আরাধনা করে আসছি। আমি আপনাকে একটা জিনিস দেখাতে চাই। আমি তামার পাত্রে খোদিত ছোট্ট মানচিত্রটা লামাকে দেখালাম এবং অনিমেষ বাবুর সাথে ঘটে চলা অস্বাভাবিক ঘটনাগুলোর বর্ণনা দিলাম। এ অতি মূল্যবান বস্তু। আপনার কি মনে হয় এর সাথে আমাদের হারিয়ে যাওয়া বুদ্ধ মূর্তির কোনো সম্পর্ক আছে? জোর দিয়ে বলতে পারি না, কিন্তু আমার মন কেন জানি না এটাই বলছে। আপনি যদি আমাদের বুদ্ধকে আমাদের কাছে ফিরিয়ে দিতে পারেন তাহলে বৌদ্ধ সম্প্রদায় আপনার উপর কৃতজ্ঞ থাকবে। আমরা সকলেই ঈশ্বরের সেবক। ঈশ্বর এক এবং অদ্বিতীয়, বিভিন্ন রূপে আমাদের কাছে ধরা দিয়েছেন। আমি বুঝতে পারছি ঈশ্বর আপনার সাহায্যেই এবার মুক্তি পেতে চাইছেন। তিনি আটক হয়ে আছেন এমন কোনো জায়গায় যেখান থেকে বেরোতে গেলে মানুষের সাহায্য দরকার। ওয়াসিকি লামাকে নমস্কার জানিয়ে আমরা মন্দির থেকে বেরিয়ে আসি। কি বুঝলেন ঠাকুরমশাই? এর রহস্য কি উদ্ঘাটন করা উচিত, নাকি আরো কোনো বড় বিপদের সামনে পড়তে চলেছি আমরা? বিপদ যে কিছু একটা হবে তার আঁচ আমি অনেক আগে থেকেই পেয়েছিলাম। দেখুন অনিমেষবাবু, এই রহস্যের গভীরতা কিন্তু অতলে, তাই আমাদের খুব সাবধানে পা ফেলতে হবে। রহস্যের গন্ধে মনটা আমার পুলকিত হয়ে উঠছে, বুঝলে? মানচিত্র অনুযায়ী মন্দিরের খোঁজ তো আমরা পেয়েছি। ডান দিকে রয়েছে জঙ্গল, এইটা ধরেই আমাদের এগোতে হবে। সোনার বুদ্ধ মূর্তি, অন্তর্ধান হয়ে যাওয়া কুয়াং লামা, এই সব মিলিয়ে একটা টানটান উত্তেজনা। বেশ গভীর জঙ্গল, এখানে মানুষের পায়ের ছাপ তেমন পড়ে না বললেই চলে। আমরা তিনজন হাঁটতে হাঁটতে জঙ্গলের বেশ ভিতরে চলে এসেছি। আমাদের থেকে অনিমেষবাবু একটু পিছিয়ে পড়েছিলেন। হঠাৎ আপনারা আপনারা একবার আসুন। বাপরে বাপ, খুব লেগেছে। পিছন ফিরে দেখি অনিমেষবাবু পায়ে চোট পেয়ে মাটিতে বসে পড়েছেন। পায়ে একটা কিছু বিচ্ছিরি জোরে ধাক্কা লাগলো, বড্ড ব্যথা করছে। পায়ে বোধহয় ফুটে গেছে সেটা। হে, বেশ ভালো রকম ফুলে গেছে। জমিদার বাবু, আপনি অনিমেষবাবুর কাছেই থাকুন, আমি দেখি কোথাও থেকে জল সংগ্রহ করতে পারি কিনা। আমি হন্যে হয়ে জল খুঁজতে থাকি। জঙ্গলেরই একদিকে হঠাৎ দেখতে পাই একটা ছোট্ট ঝর্ণা। আমি তার কাছে যাওয়া মাত্রই আমার সর্বশরীর কেঁপে উঠল। চলে যা, এখান থেকে চলে যা, না হলে তোদের শেষ করে ছাড়ব। আমার ষষ্ঠ ইন্দ্রিয় বারবার জানান দিচ্ছে এখানে অলৌকিক উপস্থিতি। খানিকটা জল নিয়ে অনিমেষবাবুর পায়ে ঢালার পর
তাদের সবটা খুলে জানাই। ঝর্ণার কাছে শব্দ? আচ্ছা, ভুল শোনেননি তো? ঝর্ণার কাছে নয়, ঝর্ণার পিছন থেকে আসছে শব্দটা। চলুন একবার ঝর্ণার খুব কাছে যাই। আমরা তিনজন মিলে ঝর্ণার পিছনে যাওয়ার পর দেখতে পাই এক বন্ধ গুহামুখ। এ তো চমৎকার ব্যাপার, একটার গুহামুখ দেখতে পাচ্ছি, কিন্তু এই দরজাটা বন্ধ। খুলতে হবে, এটা খোলার ব্যবস্থা করতেই হবে আমাদের। কিন্তু কিভাবে ঠাকুরমশাই? এত এত ভারী বড় পাথর আমরা কিছুতেই ঠেলে সরাতে পারবো না যে। বেশ খানিকক্ষণ চিন্তা করার পর হঠাৎ মাথায় বুদ্ধি খেলে গেল আমার। হাতে যে ধাতব মুদ্রার মতো তিনটে বস্তু আছে, সেই তিনটি বস্তু খানিকক্ষণ নাড়াচাড়া করে দেখার পর গুহার দেওয়ালগুলো ভালো করে পর্যবেক্ষণ করি। পেয়েছি। অনিমেষবাবু দেখুন, গুহার মুখের কোণায় একটা চারকোনা ছোট্ট অংশ রয়েছে, আর আমার হাতে এই চারকোনা মুদ্রা। যদি ওই অংশে আমি চারকোনা মুদ্রাটা রাখি, তাহলে কোনো সমাধান হলেও হতে পারে। দেখুন একবার, যদি সত্যি সত্যি লেগে যায়। চারকোনা মুদ্রাটা গুহার ওই অংশে রাখার পরই সর সর শব্দ করে গুহার দরজা খুলে গেল। তার সাথে সাথে ভিতর থেকে সহস্র বাদুড় ছটফট করে বেরিয়ে এলো। বহুদিনের পচা দুর্গন্ধ আমার নাকে আঘাত করতে লাগলো। ঘুটঘুটে অন্ধকার। দাঁড়ান ঠাকুরমশাই, আমার কাছে সবসময় একটা মোমবাতি আর একটা দেশলাই থাকে, আমি সেটা জ্বালাচ্ছি। বুঝতেই পাচ্ছেন, ভ্রমণ আমার নেশা, তাই আনুষঙ্গিক জিনিস সঙ্গে রাখতেই হয় আমাকে। অনিমেষবাবু ওনার ব্যাগ থেকে মোমবাতি বের করে জ্বালালেন। গুহার ভেতরটা এবার একটু পরিষ্কার হলো। চলে যা, এখান থেকে চলে যা, না হলে তোদের শেষ করে ছাড়বো। মুহূর্তের মধ্যেই গুহার দেওয়ালে অশরীরীর হাসি, কান্না, অস্বাভাবিক বিভিন্ন শব্দ প্রতিধ্বনিত হতে শুরু করে। তার সাথে হঠাৎ মনে হতে লাগলো আমার গলা যেন কেউ সজোরে চেপে ধরেছে। পিছনে ফিরে দেখি অনিমেষবাবু ও জমিদার মশাই চিৎকার করছেন। বাঁচাও বাঁচাও, কে 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 যেন আমার গলা টিপে ধরছে, এখনই বুঝি প্রাণ হারাতে হবে। বুঝলাম এখানে উপস্থিত অলৌকিক শক্তি আমাদের দমন করতে চাইছে। আমার পকেটে থাকা রুদ্রায়নীর শ্বেত পাথর বের করলাম এবং হাত সামনে তুলে আমি জোরে জোরে মন্ত্র পড়তে শুরু করলাম। ওং কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী দেবী নারায়ণী নমস্তুতে। মন্ত্র শেষ করার সাথে সাথেই অশরীরীর চিৎকারে আমাদের কানে তালা লেগে যাওয়ার উপক্রম হলো। কিছুক্ষণ পরেই আমরা আবার সুস্থ বোধ করি এবং অশরীরীর তাণ্ডব বন্ধ হয়। ঠাকুরমশাই, ওরা বোধহয় চলে গেছে। না অনিমেষবাবু, এটা সাময়িক, ওরা আবার আসবে। তার মধ্যেই আমাদের সামনে এগিয়ে যেতে হবে। ঠাকুরমশাই, সামনে দেখুন, আর একটা দরজা বন্ধ, কিন্তু এটা লোহার। বাপরে, ভাবা যায়? হ্যাঁ, ঝর্ণার পেছনে গুহা, তার ভেতরে একটা লোহার দরজা। দেখে তো মনে হচ্ছে যে জং ধরে গেছে। আমি আবার ভালো করে গুহার দরজা নিরীক্ষণ করতে লাগলাম, যদি আগের মতোই খোলার ব্যবস্থা থাকে এই ভেবে। কিছুক্ষণ দেখার পর দরজার ঠিক মাঝখানে একটা ফুলের মতো অংশ দেখতে পাই, যেটার আকার এবং আয়তন উভয়ই সেই মুদ্রার ধাঁচের। ঠাকুরমশাই, আপনি যেটা ভাবছেন সেটা আমি কিন্তু বুঝতে পেরেছি। মনে হচ্ছে ওই মুদ্রা দিয়েই এই দরজাটা খুলবে।
হাতে থাকা সেই ফুলের আকৃতির মুদ্রা দরজাতে রাখা মাত্রই দরজাটা সশব্দে সরসর করে খুলে গেল। আমার হাতে যেহেতু মোমবাতি আছে, আমি বরং আপনাদের আলো দেখিয়ে নিয়ে যাই। খবরদার নয়, মোমবাতিটা আমাকে দিন না, আমি আগে প্রবেশ করি, কারণ সামনে কি বিপদ আছে আমরা কেউ জানি না। মোমবাতির মৃদু আলোতে গুহাটা মোটামুটি দেখা যাচ্ছিল, তাছাড়া অন্ধকারে আমাদের চোখও সয়ে এসেছিল। গুহার মেঝে স্যাঁতস্যাঁতে, দেওয়াল বেয়ে চুঁয়ে চুঁয়ে ক্রমাগত জল বেরিয়ে আসছে। জমিদার বাবু এবং অনিমেষ বাবু অবাক হয়ে গুহার চারদিক দেখতে লাগলেন। ঠাকুরমশাই, তাড়াতাড়ি এখানে আসুন, দেখুন কি রয়েছে এখানে। তাকিয়ে দেখি একটা নরকঙ্কাল এক পাশে পড়ে আছে, আর তার পাশেই রয়েছে একটা সিন্দুক। আর মানে এখানে আগেও মানুষ এসেছিল? ঠিক ধরেছেন, একজন মানুষ এসেছিল, সে আর ফিরতে পারেনি। সে এমন কিছু রেখে গেছে এই সিন্দুকে যার জন্য সে প্রাণ দিয়েছে, তাও সিন্দুক হাতছাড়া করেনি। এই সিন্দুকটা যেভাবেই হোক আমাদের খুলতে হবে। আপনি বরং চেষ্টা করুন। সিন্দুকটা বেশ বড় আকারের। সিন্দুকের চারিধারে উঁকি ঝুঁকি মারতে লাগলাম, কোনো তালা বা কোনো সংকেত যদি পাই। হঠাৎ মনে হলো আমার হাতে আর একটা গোলমুদ্রা বাকি আছে, যেটা এখনো কোনো কাজে লাগেনি। কোনো গোল চিহ্ন যদি সিন্দুকে খুঁজে পান তাহলে আমাকে বলুন, আমরা সবাই মিলে খুঁজি। পেয়েছি পেয়েছি, এই দেখুন, সিন্দুকের কোনো একটা গোলমতো অংশ রয়েছে। অবশেষে স্বয়ং মায়ের নাম স্মরণ করে হাতে থাকা গোল মুদ্রাটা সেই অংশে রাখলাম। ঠিক তখনই সিন্দুকের দরজাটা খুলে গেল। বেরিয়ে এলো সেই সোনার বুদ্ধ মূর্তি। মূর্তির আলোর ছটায় গুহার ভিতর আলোকিত হয়ে উঠল এবং চারিধার থেকে মন্ত্র কানে আসতে শুরু করলো। বুদ্ধং স্মরণং গচ্ছামি, ধর্মং শরণং গচ্ছামি। আমরা তিনজনেই হাত জোর করে বুদ্ধর সামনে বসে পড়ি। হে ঈশ্বর, আপনি মঙ্গলময়, আমরা আপনার সেবক, আমাদের প্রণাম নিন। তারানাথ বাবু, আমি ভাবতেও পারছি না এত বছর পুরনো সেই বুদ্ধ মূর্তি আমরা ফিরে পাবো। গোটা সম্প্রদায় আজ আপনার কাছে কৃতজ্ঞ। কি যে বলেন, আমি ভাগ্যবান বুদ্ধ মূর্তিকে আপনার কাছে ফিরিয়ে দিতে পেরেছি। তাহলে আমাদের প্রাচীন সন্ন্যাসী কুয়াং লামার কি হয়েছিল? বর্গী আক্রমণের পর তিনি সোনার বুদ্ধকে নিয়ে ওই ঝর্ণার পিছনে গুহার ভিতর লুকিয়ে পড়েন না। অপেক্ষা করেছিলেন যে তিনি একদিন ঠিক বেরিয়ে আসবেন তার প্রভুকে নিয়ে, কিন্তু পারেননি। অবশেষে তিনি এই সূত্র তৈরি করলেন যাতে কেউ এসে কোনোদিন দেবতাকে উদ্ধার করতে পারে। তারপর কি হয়েছিল? তারপর অন্য কষ্টে, জলের অভাবে তিনি ধীরে ধীরে মৃত্যুবরণ করেন না, কিন্তু মন্ত্র বলে অসংখ্য অশরীরীকে রেখে যান এই দেবতাকে পাহারা দেওয়ার জন্য। আধ্যাত্মিক জগতের প্রতি তার ছিল গভীর ক্ষমতা। আজ আপনি না এলে এত বড় ইতিহাস গুহার তলাতেই চিরকাল চাপা পড়ে যেত। আমার কাজ শেষ, এবার আমি আসি। নমস্কার। অনিমেষ বাবু, আপনি বিপদমুক্ত, আর আপনার কোনো ভয় নেই। চলুন এবার ফেরা যাক।
আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। শুধু বেল আইকনটি টিপে নোটিফিকেশন অন করে দিন, যাতে আমাদের পরবর্তী কাজগুলোর খবর সবার আগে আপনার কাছে পৌঁছয়। ধন্যবাদ।